বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন শুনছেন, আমি আপনাদের প্রিয় কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে সামনে আবার হাজির। আমি বহুদিন লাইভটা করছি না, কারণ আমি ইদানিং ভিডিওটা লাইভই করছি, বিভিন্ন তথ্যবহুল চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। এই কারণে আমি লাইভে আসছি না। জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগত। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। বিতর্ক, তর্ক, কুতর্ক সব কিছু চলছে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একটি নির্বাচনের দিকে। সেই নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে এবং সকল দলের অংশগ্রহণ থাকবে। তবেই না সুন্দর একটি নির্বাচন পরিচালিত হবে। আর দেশবাসী একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা অংশগ্রহণ করবে। এটা আপামর বাংলাদেশের সকল জনগণের বহু কাঙ্ক্ষিত প্রত্যাশা। দীর্ঘ 3টি নির্বাচন, বলতে পারবেন দীর্ঘ 3, 4, 12 3টি টার্ম জনগণ ভোট দিতে পারেনি। 16 থেকে 17টি বছরের মধ্যে প্রথম নির্বাচনটা যেমন তেমন হয়েছিল, এর পরের নির্বাচনগুলো আর তেমন একটা সুখকর হয়নি। একটু কথা থেকেই যায়, সত্যি কি 2009-এর নির্বাচনটা সঠিক হয়েছিল? প্রশ্নটা আপনাদের কাছে। আপনারা শুনবেন, আপনারা দেখেছেন, যারা অভিজ্ঞ ছিলেন সেই সময় তারা জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 30টি সিট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল এবং শর্ত ছিল আমাদের মহান নেত্রী, বিশ্বনেত্রী, বিশ্বনন্দিত, জননন্দিত এবং সমগ্র বিশ্বের আপোষহীন একটি তকমা পাওয়া এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার বজ্রকণ্ঠ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে যে শর্তটা দিয়েছিল, উনি আমাদের সকল বাংলাদেশের মা, সেটা প্রমাণ উনি দিয়েছেন। সে প্রমাণ নতুন করে দেওয়ার মতো কিছু নেই। তারপর কিছু কথা বললেই না হয়, আমাদের দুই, আমি বলবো শাহজাদা, আপনারা কে কী ভাববেন জানি না, আমাদের দুই শাহজাদাকে অমানসিক নির্যাতন করে এবং শর্ত সাপেক্ষে সেই নির্বাচনে ওনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করা হয়েছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের নীল নকশায় বাস্তবায়িত ছিল সেই নির্বাচনটি। সেই নির্বাচনে আমাদের মহান নেত্রী অংশগ্রহণ করতেন না, কিন্তু দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবন বাঁচানোর কারণে সেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন আমাদের ছোট রাজপুত্র শাহজাদা আরাফাত রহমান কোকোকে আমরা হারিয়ে ফেলেছি। তাকে ফিরে পেরবো না, তারপরও তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, জনগণ যদি নিজের ভোটটা সঠিক সময় দিতে পারে, আমাদের আগামীর নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে যে অমানসিক নির্যাতনটা করা হয়েছিল, দেশ ও জাতি ভুলে যায়নি। এবং সেই পাতানো সাজানো নির্বাচন মইনুল এবং ফখরুদ্দিন বিচারের আওতায় যাতে না আনা, এই শর্তে আমাদের নেত্রী রাজি হননি। রাজি হয়েছিলেন ফ্যাসিস্ট। তার ইচ্ছাই ছিল কোনো রকম নির্বাচনী বৈতরণী পার হতে পারলে আর তো দেশে নির্বাচনই দিব না। সুতরাং আমি যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে রাজি, আমাকে প্রধানমন্ত্রী বানাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে জনপ্রিয় দল 30টি আসন পেয়েছিল। সেটা অন্ধ, বোবা, কালাও বিশ্বাস করেনি তখন। এরপর একটি সুযোগ দেওয়া হয়েছিল, দেখি কি হয়। 14তে অসহযোগ আন্দোলনটা করেছিল, আমরা জানি। সেই আন্দোলনটা সফল হয়েছিল এবং নিজেদের গাড়ি পুড়িয়ে বিএনপির নামে অপবাদ দিয়েছিল, সেটা আপনারা দেখবেন। সেই প্রমাণগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এবং বিএনপির নামে অপবাদ দিয়েছিল আগুন সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো যে মিথ্যা, এটা আপনি জনগণ জানে। এরপরও সেই প্রহসনের নির্বাচনে আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেনি। পাশাপাশি বহু গণতান্ত্রিক, যারা গণতন্ত্রতে বিশ্বাস করে, সেই দলগুলো অংশগ্রহণ করেনি। অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি, হাত পাখা সহ কিছু তোষামদ্দারি এবং ফ্যাসিদের দোসর, যাদেরকে আমরা বলতেই পারি, তারা।
জনগণ প্রত্যাখ্যান করেছিল সচিত্তে। সে নির্বাচনে ভোটার খুঁজে পাওয়া যায়নি। 158টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা আমরা দেখেছিলাম। জনগণ গ্রহণ করেনি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। কিন্তু ফ্যাসিস্টের অমানসিক নির্যাতন, অত্যাচার, গুম, খুন আন্দোলনটা সফল হতে দেয়নি, জনগণও মেনে নেয়নি। এরপরে দেখলাম 18টি নির্বাচন। আপনারা সবাই জানেন 2 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোট কালেকশন থেকে ফ্যাসিস্টদের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনটাকে বানচাল করার জন্য, নষ্ট করার জন্য বিএনপির সকল পোলিং এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং দরজা লাগিয়ে নিজেদের ভোট নিজে ইচ্ছা মতো ছাপিয়ে দেওয়া হয় আর বিএনপির কাছে দোষ চাপিয়ে দেওয়া হয়। 2 ঘন্টার ভোট মিলাতে গিয়ে 1 কোটির উপরে 1.5 কোটির উপরে ভোটকে তারা বাতিল করেছিল। মতান্তরে আরও বেশি হতে পারে। সে নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাশিত ফলাফলটা বিএনপির পক্ষে যায়নি, আমরা দেখেছি। এরপরে তো আমরা দেখলাম 24-এর দাবি নির্বাচন। ছাত্র জনতা সহ্য করেছে। বাংলাদেশের মানুষ একটা গুণ আছে, তারা দেখে, শোনে, বোঝে, এরপরে উত্তরটা দেয়। এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি তথা ছাত্র জনতা বহু সময় দিয়েছে, কিন্তু দেখলো তারা শুধরায়নি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, করে উঠল গণ আন্দোলন। কোটা আন্দোলন একটি ইস্যু মাত্র। কোটা আন্দোলন ঘিরে তৈরি হলো জনমত, যথেষ্ট হয়েছে, স্টপ। জনগণ বহুদিন সহ্য করেছে, আর না, জনগণ আর সহ্য করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গর্জে উঠল এবং তারা ছাত্র জনতা আন্দোলনকে সমর্থন দিল, পিছন থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো। আমি বলবো যাত্রাবাড়িতে এসো। যাত্রাবাড়িতে এনসিপির কোনো নেতাকর্মীকে আমরা খুঁজে পাইনি। যদি বলে যে আন্দোলনটা শুধু একটি বিশেষ দল করেছিল, তাদেরকে বলছি যাত্রাবাড়িতে কোনো এনসিপি ছিল না, উত্তরায় কোনো এনসিপি ছিল না। যে জায়গাগুলোতে নির্বাচনটা, যে আন্দোলনটা জটিল হয়েছিল, যে আন্দোলনটা এই ফেসিবাদের গদি হিলিয়ে দিয়েছিল, সেখানে বিএনপি নেতারা, আমি বলবো ওয়ানলি বিএনপি নেতারা ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলেছিল। সাথে ছিল আশেপাশের তৌহিদি জনতা, সংগ্রামী জনতা, ছাত্র জনতা, সবাই মিলে, বিএনপির নেতাকর্মীরা মিলে হুঙ্কার দিল, যাত্রাবাড়ি বন্ধ করে দিল। সেখান থেকে তো সূচনা আমাদের 24-এর বিপ্লব বলেন, বিজয় বলেন এবং নব্য স্বাধীনতা বলেন, সেখান থেকে শুরু হয়েছিল। আমি পিছনের দিকে যাব না, আপনারা জনগণ, দেশবাসী যারা দেখছেন, যারা শুনছেন, তারা তো জানেন সে আন্দোলনে আসলে মাস্টার মাইন্ড কে ছিল। সে আন্দোলনটার একটা হুঙ্কার আমরা ভুলে গেছি, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবেই বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের সেই একটি জ্বালাময় স্লোগানে বাংলাদেশ আমাদের ঐক্যবদ্ধ হয়ে যায়। সেই আন্দোলনের ফসল এবং গণতন্ত্রকে আমি মানি, মানুষ এবং ছাত্র জনতার অবদান অনস্বীকার্য, কিন্তু বিশেষ কোনো ব্যক্তি বর্গর এর সম্পৃক্ততা করলে এটা অনেক বড় ভুল হবে। এনসিপি নামে কোনো দল আন্দোলন করেনি, ওনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারপরে আন্দোলনটা সাফল্য এনে দিয়েছিল। কিন্তু এখন একত্রিত দাবি করছে, যেটা আওয়ামী লীগ বরাবরই করে আসছিল। শেখ মুজিব বলেছিল যে লন্ডনে বসে কিভাবে স্বাধীন হলো, আমি তো জানি না, সে বিশ্বাসও করতে পারো না। এরপরে দেশ এসে দাবি করলো তিনি নাকি দেশ স্বাধীন করেছে। এমনই কিছু কথা আমরা শুনতে পাচ্ছি, এটা কাম্য নয়। এরপরও বলছি, আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে, সফল হবে, জনগণ নির্বাচিত করবে আগামী রাষ্ট্র প্রধান কে হবে, কে হবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, কাদের হাতে বাংলাদেশ চলবে সেটা জনগণ ঠিক করবে। আপনারা পিআর পদ্ধতি, এই পদ্ধতি, সেই পদ্ধতি, 500 আসন, এই আসন, সেই আসন নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করছেন? আপনি জনপ্রিয়, নিরপেক্ষ, নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হবে, আপনাকে জনগণ ভালোবাসলে ভোট দেখ। বাংলাদেশ জাতীয়তাবাদীতে বলছে জনগণ যাকে চাইবে সে ভোটে নির্বাচিত হবে, আমরা মেনে নিব। আমরাও বলছি জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হোক, কিন্তু কোনো পিআর হবে না। সংসদীয় পদ্ধতি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি বাছাই করে নেবে। আসন ভাগাভাগি, ভোট ভাগাভাগির কোনো সুযোগ নেই। লেয়াজো করে কোনো নির্বাচন আমরা এই দেশে দেখতে চাই না। নির্বাচন হবে গণমানুষের ভোটের জন্য। নির্বাচন হবে যোগ্য সৎ প্রার্থীর পক্ষে বিপক্ষে
ভোট দেওয়ার জন্য। যে সৎ যোগ্য সে নির্বাচিত হবে, যে যোগ্য নয়, জনগণ যাকে পছন্দ করবে না সে নির্বাচিত হয়ে রাষ্ট্র চালাতে পারবে না। এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্লোগান। থাকবো সবাই মিলেমিশে, ভোট দিব তারই শীষে। এটা বিএনপি স্লোগান। আমি বলছি থাকবো সবাই মিলেমিশে, ভোট দিব যোগ্য প্রার্থীকে, বাংলাদেশ এগিয়ে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থায় ভোটের কোনো বিকল্প নেই। এবং মব সৃষ্টি করে, অপবাদ সৃষ্টি করে, আলামিন নামে সোহাগের এবং বিভিন্ন চাঁদাবাজদের ধরে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া, সেটাও কাম্য নয়। তবে বিএনপি বলেছে, এখনও বলছে, যারা চাঁদাবাজি করবে তারা কোনো দলের কর্মী হতে পারে না, তারা চাঁদাবাজ। তাদের পরিচয় একটাই, তারা চাঁদাবাজ। চাঁদাবাজকে আইনের হাতে তুলে দেন। কেন বিএনপির বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন? কেন বিশেষ একদল? ডক্টর ইউনূস সাহেবকে তো আমরা আজীবন গদিতে বসানোর জন্য তাকে আমরা ক্ষমতায় বসাইনি। সে গ্রহণযোগ্য ব্যক্তি, সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে, তাই জন্য তাকে রাষ্ট্র পরিচালনা তথা মোটামুটি একটি সংস্কার করে নির্বাচনের ব্যবস্থাটা করা। এখন কিছু কিছু লোকের ভালো লাগছে না, এটাও কাম্য নয়। এই গণতন্ত্রের জন্য সেই ইংরেজদের আমল থেকে 52, 62, 64, 66, 69, 71, তারপর 90, এরপর 24, বহু মানুষ রক্ত দিয়েছে, বহু জনগণ রক্ত দিয়েছে শুধু গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য। আর এটাকে নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশে আপামর শান্তিপ্রিয় জনগণ এবং প্রয়োজনে বিপ্লবী এবং বিদ্রোহী জনগণ সেটা মেনে নেবে না। সবার কাছে বলছি, একটি নির্বাচনমুখী কার্যক্রম পরিচালনা করুন, অনাথা বিতর্ক সৃষ্টি না করুন, ওই উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চড়িয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আপনি এনসিপি হন, আপনি জামাত হন, আপনি চরমনাই হন, ইসলামী ঐক্য জোট হন, যে দলই হন, আপনারা আপনাদের নির্বাচনী কার্যক্রম শুরু করুন। ভোট দেবে জনগণ, বাধা দেওয়ার আপনি কে? জনগণ হাতে ছেড়ে দেন। আপনি যদি যোগ্য হন আপনি ভোটটা নেবেন, পিআর পদ্ধতি করে সংসদে যাবেন, সেটা তো হতে পারে না। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পথে হবে, সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত হবে, সেটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের বিচক্ষণ নির্দেশনায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা সমর্থক আছি তারা এগিয়ে নেব এবং অবশ্যই নির্বাচনটা হবে নিরপেক্ষ। আমরা কোনো শিশুকে ভোট কেন্দ্রে দেখতে চাই না। আমরা কেউ একজনের ভোট, 100 জনের ভোট বা 200 জনের ভোট, 500 জনের একজনকে দিতে দেখতে চাই না। আমরা চাইব নিজের ভোটটা, যার ভোটার হয়েছে সেই তালিকা ধরে ধরে সে ভোটটা দেবে উৎসববঙ্গ পরিবেশে, এবং জনগণ নির্ধারণ করবে আগামী সরকার কী হবে। প্রিয় দেশবাসী, কিছু কথা না বললেই নয়। হচ্ছে কি, হতে যাচ্ছে কি, এটা আমরা অনেকে জানি না। অর্থনীতিতে একটু মন্দাভাব, দরিদ্র জনগোষ্ঠীর উপরে অর্থনৈতিক চাপটা হয়েছে, একটু চাপ তো পড়ছে। দ্রব্যমূল্যের দাম আবার একটু একটু বৃদ্ধি পাচ্ছে। যে তরিতরকারি নিয়ে আমরা আশাবাদী ছিলাম সেই তরিতরকারির দামটা বেড়ে যাচ্ছে। কোথাও না কোথাও একটু গ্যাপ সৃষ্টি হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব আসলে রাষ্ট্র পরিচালনার মতো ওনার অভিজ্ঞতা নেই, সেটা যে বলুন। তবে মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে নোবেলজয়ী ডক্টর ইউনূস অবশ্যই সম্মানিত ব্যক্তি। ওনার মতো দ্বিতীয় ডক্টর ইউনূস বাংলাদেশে কবে জন্মগ্রহণ করে জানি না, তবে ওনার কাজটা রাজনীতি করা নয়। ওনার কাজ দেশবাসীকে একত্রিত করে একটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে একজন নির্বাচিত সরকারকে তুলে দিয়ে এবং রাষ্ট্র গণতান্ত্রিক নির্দেশনা দিয়ে উনি ওনার রাষ্ট্র ক্ষমতাটা ছেড়ে দিয়ে উনি ওনার আগের জায়গায় ফিরে যাবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। এখন তাই কানাঘুষা করে, মব সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে থামানোর অপচেষ্টা করা যাবে না। আপনারা, বিএনপি কারো মব সৃষ্টি করে না, বিএনপি কারো দুর্নাম চড়ে না, বিএনপি এসব কিছু করে না। কিন্তু বিএনপি একটা কথা বলে, জামাত শিবির রাজাকার, ঠিক আছে, তাড়াতাড়ি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে দেশ ছাড়, এই কথাটা আসতো না। জামাত শিবির তাদের পুরনো রূপ ধারণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবছে। আমরা এসব কথা বলবো না। প্রতিদ্বন্দ্বিতা ভাবছেন, ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করুন, লড়াইটা করুন, নির্বাচিত হয়ে যদি সম্ভব হয় রাষ্ট্র পরিচালনা করুন। কেন বিতর্ক সৃষ্টি করছে? এই বিতর্ক থেকে আমরা দূরে থাকি। বাংলাদেশ এগিয়ে যাবে, আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে, ফ্যাসিস্টদের দুঃশাসন অভিশাপমুক্ত বাংলাদেশ এগিয়ে যাবে এবং ফ্যাসিবাদের দোসররা এখনও স্বপ্নে দেখে তারা ফিরে আসবে, তারা রাষ্ট্র পরিচালনা। তাদের জন্য বলছি, একটু বলছি, না বললেই নয়। ইতিহাসটা পড়ুন, ইতিহাসটা দেখুন। ফ্যাসিবাদ পতিতরা কখনো রাষ্ট্র ক্ষমতা ফিরে আসতে পারেনি, তারা কখনো পৃষ্ঠপোষকতা পায়নি।
সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রে হয়নি, ইনশাআল্লাহ বাংলাদেশেও আর হবে না। সুতরাং দিবা স্বপ্ন দেখবেন না, দুঃস্বপ্ন সবসময় সফল হয় না, এটা হলো বাস্তবতা। সবাইকে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কাউসার আহমেদ পলির দৈনিক স্বাধীন সংবাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবার তৃতীয় শুভেচ্ছা। এগিয়ে যাক দেশ, ফিরে আসুক গণতন্ত্র,